এবার কর্পোরেট ট্যাক্স, কোম্পানি তার প্রফিটের ওপর সরকারকে যে ট্যাক্স দেয় সেটাকেই বলে কর্পোরেট ট্যাক্স। এইটুকু সবাই জানি। এখন আমরা ইনকাম ট্যাক্স পোর্টালের মাধ্যমে আমাদের ট্যাক্স জমা দিই, কিন্তু কোনো কোম্পানি তার কর্পোরেট ট্যাক্স কিভাবে জমা দেয় সেটা বেশিরভাগ লোকেই জানে না। অনেকে তো এটাও জানে না যে শুধুমাত্র কোম্পানি না, কোম্পানি ছাড়াও আরো অনেকে আছে যারা ভারতে কর্পোরেট ট্যাক্স জমা দেয়। কারা দেয় বলবো, কর্পোরেট ট্যাক্স নিয়ে খুঁটিনাটি সমস্ত বিষয়ই বলবো, আর এর পাশাপাশি এই ট্যাক্স রিলেটেড আরো কিছু টার্ম আছে সেগুলো বুঝিয়ে দেবো। যেমন গ্লোবাল মিনিমাম ট্যাক্স এটা কি, গুগল ট্যাক্স কি, মিনিমাম অল্টারনেট ট্যাক্স কাকে বলে, এছাড়া পিগোভিয়ান ট্যাক্স, বাইব্যাক ট্যাক্স, প্রিজাম্পটিভ ট্যাক্স, অ্যান্টি ডাম্পিং ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, এগুলোই বাকি। এইগুলো সবই আজকের এই ক্লাসে বুঝিয়ে দেবো। তো প্রথমেই বলি কর্পোরেট ট্যাক্স কি। কর্পোরেট ট্যাক্স আলাদা করে কোনো ট্যাক্স না, আমরা যে ইনকাম ট্যাক্স জমা দিই তারই একটা স্পেশাল ফর্ম বা আলাদা রূপ হলো এই কর্পোরেট ট্যাক্স। ভারতে যারা ইনকাম ট্যাক্স জমা দেয় তাদেরকে বলা হয় পার্সন। এরকম 14 ধরনের পার্সন রয়েছে, এইখানে লিখেছি। এগুলো সম্পর্কে এর আগের এই ভিডিওতে আমরা ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, ওটা দেখতে পারো। তো যাই হোক, এই সমস্ত পার্সনদের ভেতর ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন ব্যক্তি, এনআরআই মানে নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এরা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় ITR 1, 2, 3 অথবা 4 এর মাধ্যমে ট্যাক্স জমা দেয়। আর বাকি যারা রয়েছে মানে 4 থেকে 14 নম্বর পর্যন্ত পার্সন মানে ফার্ম, LLP, AOP, BOI, লোকাল অথরিটি, কোম্পানি, কোঅপারেটিভ সোসাইটি, এরা ITR 5, 6 অথবা 7 ফাইল করার মাধ্যমে তাদের ইনকাম ট্যাক্স জমা দেয়। তো ITR 5, 6 আর 7 এর মাধ্যমে এরা যে ইনকাম ট্যাক্সটা জমা দেয় সেটাকেই বলে কর্পোরেট ট্যাক্স। এক কথায় এদের দ্বারা জমা দেওয়া ইনকাম ট্যাক্সটাকেই বলে কর্পোরেট ট্যাক্স। এবার এই যে পার্সনদের কথা বললাম, সারা বছর ধরে এদের যে ইনকাম সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিজনেস ইনকাম, মানে বিজনেস থেকেই তাদের ইনকাম হয়। আর বিজনেসের ক্ষেত্রে সারা বছরের ইনকামকে বলা হয় টার্নওভার। এই টার্নওভার থেকে ব্যবসার খরচ বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় প্রফিট বা বিজনেস প্রফিট। কোম্পানি বা এই সমস্ত পার্সনদের ক্ষেত্রে ওই বিজনেস প্রফিটের ওপরেই ইনকাম ট্যাক্স দিতে হয় বা কর্পোরেট ট্যাক্স দিতে হয়। এবার এইখানে সিস্টেমটা হলো যে এই সমস্ত পার্সনদের সারা বছর ধরে প্রফিট বা বিজনেস প্রফিট যাই হোক না কেন, সারা বছর ধরে যদি তাদের টার্নওভার 400 কোটির বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রফিটের ওপর 30% ট্যাক্স দিতে হয়। আর যদি টার্নওভার 400 কোটির কম হয় সেক্ষেত্রে প্রফিটের ওপর 25% ট্যাক্স দিতে হয়। আমাদের ক্ষেত্রে যেমন 5, 10, 15, 20, 25 এইরকম পার্সেন্টেজের ট্যাক্স স্ল্যাব থাকে। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে দুটো স্ল্যাব থাকে, 25% আর 30%। টার্নওভার 400 কোটির কম হলে 25% ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, আর টার্নওভার 400 কোটির বেশি হলে 30% ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স। আর কোনো ফরেন কোম্পানি যদি হয় সেক্ষেত্রে তার টার্নওভার যাই হোক না কেন বিজনেস প্রফিটের উপর তাকে 40% কর্পোরেট ট্যাক্স দিতে হয়। তো কর্পোরেট ট্যাক্সের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার যেমনটা বললাম যে কোম্পানি বা এই সমস্ত পার্সন তাদের প্রফিটের উপরে কর্পোরেট ট্যাক্স দেয়। এরা যদি সরকারকে বলে যে সারা বছর ধরে আমার কোনো প্রফিটই হয়নি বা প্রফিট খুব কম হয়েছে, তাহলে তো ট্যাক্স দেওয়াই লাগবে না, বা দিলেও খুব কম পরিমাণ ট্যাক্স দিতে হবে। এবার এরকম হলে তো সরকারের লস। এই সমস্যা কাটানোর জন্য 1997-98 খ্রিস্টাব্দে ভারতে একটা নতুন কনসেপ্ট আনা হয়, মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট ট্যাক্সের কনসেপ্ট। এখানে বলা হয় যে যে সমস্ত কোম্পানি তাদের প্রফিট জিরো দেখাচ্ছে, মানে যে সমস্ত কোম্পানির প্রফিট হয়নি, জিরো প্রফিট কোম্পানি, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে তাদের যে বুক প্রফিট সেই বুক প্রফিটের ওপর 18.5% ট্যাক্স দিতে হবে। বুক প্রফিটের ওপর এই 18.5% ট্যাক্স, এটাকেই বলা হয় মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এবার এই বুক প্রফিট ব্যাপারটা কি? বিভিন্ন কোম্পানি বা এই সমস্ত পার্সন এরা বছরের শেষে গিয়ে তাদের ফাইনাল স্টেটমেন্টে প্রফিট জিরো দেখালেও এরা তাদের বিজনেস চালানোর জন্য একটা হিসাব তো রাখে, সেই হিসাবের সাপেক্ষে একটা প্রফিটও ধরে রাখে। বছরের শেষে গিয়ে সেই প্রফিটটা হয়ও, কিন্তু ট্যাক্স ফাইল করার সময় এই প্রফিটের পরিমাণটা কমানোর জন্য বা কখনো কখনো এই প্রফিটটাকে জিরো দেখানোর জন্য ওই প্রফিটটাকে অন্য কোথাও খরচ বলে চালিয়ে দেয়। তো নিজেদের হিসাবে ওই যে প্রফিট সেটাকেই বলা হয় বুক প্রফিট। যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত পার্সন সারা বছরের তাদের বিজনেস প্রফিট জিরো দেখায় তাদের ওই বুক প্রফিটের ওপর 18.5% মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট ট্যাক্স দিতে হয়। এবার যে সমস্ত কোম্পানি তাদের প্রফিট অনেকটা কমিয়ে বলে সেক্ষেত্রে সরকার ওই সমস্ত কোম্পানিকে ইনস্ট্রাকশন দেয় যে আপনি আপনার ট্যাক্স দুই রকম ভাবে ক্যালকুলেট করুন। আপনার যে বুক প্রফিট তার 18.5% হিসাবে একটা ট্যাক্সের ক্যালকুলেশন করুন, আর আপনার অ্যাকচুয়াল যে প্রফিট হলো তার সাপেক্ষে 25% বা 30% স্ল্যাব হিসাবে একটা ট্যাক্স ক্যালকুলেশন করুন। ওই ম্যাট ট্যাক্স আর এই কর্পোরেট ট্যাক্স
এই দুটোর ভেতর যেটার অ্যামাউন্ট বেশি হবে সরকারকে সেই পরিমাণ ট্যাক্সটা দিতে হবে। তো ম্যাট ট্যাক্সের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার ম্যাট ট্যাক্সের মতনই আরেকটা ট্যাক্স আছে, সেটা হলো অল্টারনেট মিনিমাম ট্যাক্স বা এএমটি ট্যাক্স। এটা বোঝার জন্য আমি ওই ম্যাটের কনসেপ্টটা একটা ছকে এঁকেছি। নর্মালি কোম্পানির ক্ষেত্রে সারা বছর ধরে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় টার্নওভার। এই যে আমি 11 নম্বর লিখেছি, 11 নম্বরে কোম্পানি, সেই হিসাবে বছরের টোটাল ইনকামকে টার্নওভার বলে লিখেছি। এছাড়া বাকি যে সমস্ত পার্সেন্টরা আছে, মানে 4 থেকে 10 আর 12 থেকে 14, এই 4 থেকে 10, 12 থেকে 14 এই সমস্ত পার্সেন্টদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিজনেস হয়, সেক্ষেত্রে সারা বছরের ইনকামকে টার্নওভার বলা হবে। আর কিছু পার্সেন্ট এর ভেতর এরকম আছে যাদের বিজনেস হয় না, নর্মাল ইনকাম হয়, সেক্ষেত্রে সারা বছরের ইনকামকে বলা হয় গ্রস ইনকাম। আমি একটা এক্সাম্পল দিই, এই যে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, এর ভেতর একটা এক্সাম্পল হয় মন্দির মসজিদ। মন্দির মসজিদে সারা বছর ধরে যে ইনকাম হবে সেটাকে কিন্তু টার্নওভার বলা যায় না, সেটাকে তার বছরের গ্রস ইনকাম বলা হয়। তো যাই হোক, এইখানে যে সমস্ত পার্সনরা আছে এদের ক্ষেত্রে সারা বছরের ইনকাম টার্নওভারও হতে পারে, গ্রস ইনকামও হতে পারে। আর এই যে তিনটে ক্যাটাগরি অর্থাৎ ইন্ডিভিজুয়াল, এনআরআই আর এইচইউএফ, এদের ক্ষেত্রে সারা বছরের ইনকামকে বলা হয় গ্রস ইনকাম। এবার এই প্রত্যেকেরই কিছু না কিছু খরচ থাকে, যাদের টার্নওভার থাকে তাদের থেকে যদি খরচ বাদ দেওয়া হয় তাহলে তার প্রফিট পাওয়া যায়। আর এই গ্রস ইনকামের থেকে খরচ বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম থাকে। এই জন্য এইখানে অবলিক দিয়ে গ্রস ইনকাম লিখেছি, মানে এদের ভেতর যাদের গ্রস ইনকাম আছে তাদের থেকে খরচ বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম থাকে। তো টার্নওভার বা গ্রস ইনকাম থেকে খরচ বাদ দিলে প্রফিট বা ট্যাক্সেবল ইনকাম এটা পড়ে থাকে। এবার কোম্পানি বা অন্যান্য বিভিন্ন ফার্ম তাদের প্রফিট জিরো দেখানোর জন্য বা প্রফিট কম দেখানোর জন্য এই যে পরিমাণ প্রফিট হয় তার থেকেও বিভিন্ন জিনিস বিভিন্ন খরচে দেখিয়ে দেয়। এই জন্য সরকার এই কোম্পানি বা অন্যান্য পার্সনদের ক্ষেত্রে বুক প্রফিট বার করতে বলে। এবার যাদের খরচ বাদ দেওয়ার পর ট্যাক্সেবল ইনকাম পড়ে থাকে, তারা এই ট্যাক্সেবল ইনকাম কমানোর জন্য এটাকেও বিভিন্ন জায়গায় খরচ হিসাবে দেখিয়ে দেয়। এখন কোন একজন ব্যক্তির যদি এই ট্যাক্সেবল ইনকামের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে সরকারের ট্যাক্সের পরিমাণও কমে যাবে। এই জায়গায় সরকার এই বুক প্রফিটের মতন আরেকটা কনসেপ্ট নিয়ে আসে, অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম। প্রফিটের ক্ষেত্রে যেরকম বিভিন্ন জিনিস প্লাস মাইনাস করে বুক প্রফিট পাওয়া যায়, ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রেও বিভিন্ন জিনিস প্লাস মাইনাস করে এই অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম পাওয়া যায়। এই অ্যাডজাস্টেবল টোটাল ইনকামের ওপর 18.5% ট্যাক্স সরকারকে জমা করতে হয়। এই অ্যাডজাস্টেবল টোটাল ইনকামের উপর এই যে 18.5% ট্যাক্স, এটাকেই বলা হয় অল্টারনেট মিনিমাম ট্যাক্স। টার্নওভারের ক্ষেত্রে যেভাবে ক্যালকুলেশন করে বুক প্রফিট পাওয়া যায়, গ্রস ইনকামের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে ক্যালকুলেশন করে অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম পাওয়া যায়। এই বুক প্রফিট বা অ্যাডজাস্টেবল টোটাল ইনকাম এর ওপরে সরকার যত পার্সেন্ট ট্যাক্স নেয় সেটাকেই বলা হয় মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা অল্টারনেট মিনিমাম ট্যাক্স। এই দুটো রেট একই, যদিও এই রেটটা চেঞ্জ করা হয়েছিল 2019 সালে গিয়ে। এই ম্যাটের রেট অর্থাৎ মিনিমাম অল্টারনেট ট্যাক্স এর রেট 18.5% থেকে কমিয়ে 15% করে দেওয়া হয়। তবে এই অল্টারনেট মিনিমাম ট্যাক্স এর রেটটা যেমন ছিল সেই রকমই রেখে দেওয়া হয়। বর্তমানে মিনিমাম অল্টারনেট ট্যাক্স এর রেট হলো 15% আর অল্টারনেট মিনিমাম ট্যাক্স এর রেট 18.5%। তো মিনিমাম অল্টারনেট ট্যাক্স আর অল্টারনেট মিনিমাম ট্যাক্স এই দুটো বিষয় গেল। এবারে বলি গুগল ট্যাক্স। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে নর্মালি এটা ব্যবহার হয়। ইন্টারন্যাশনালি একটা রুল রয়েছে যে কোনো একটা কোম্পানি বিশ্বের ভেতর যে কোনো দেশে ব্যবসা করুক না কেন, সেখান থেকে যতই ইনকাম করুক না কেন, ওই কোম্পানিটা যে দেশে রেজিস্টার্ড রয়েছে শুধুমাত্র সেই দেশেই তার কর্পোরেট ট্যাক্স দেবে। এবার এই সুবিধাটা নিয়ে বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের হেডকোয়ার্টার এমন একটা দেশে বানায়, মানে তাদের কোম্পানিটাকে এমন একটা দেশে রেজিস্টার্ড করে রাখে যেখানে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ খুব কম, আর তারপর বিশ্বের বিভিন্ন দেশে বিজনেস করে। আমাদের ভারতের কথাই বলি, কোনো একটা কোম্পানি হয়তো সুইজারল্যান্ডে রেজিস্টার্ড রয়েছে, ওই কোম্পানিটা ভারতে এসে ব্যবসা বাণিজ্য করছে। এবার এই ব্যবসা বাণিজ্যের ফলে ওই কোম্পানির কিছু লাভ হবে, কোম্পানির লাভের ওপর কর্পোরেট ট্যাক্স দিতে হয়। তো ওই কোম্পানির ভারতে বিজনেস করার ফলে যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের ওপর কোনো প্রকার ট্যাক্স ভারতে কিন্তু দেয় না, ওই ট্যাক্সটা চলে যায় সুইজারল্যান্ডে। তো ভারতে ব্যবসা বাণিজ্য করে যে প্রফিট হচ্ছে সেটা ভারতে না থেকে অন্য দেশে শিফট হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় প্রফিট শিফটিং। আর এই প্রফিট শিফটিং কিসের জন্য হচ্ছে, তার কারণ হলো ওই কোম্পানিটা ভারতে রেজিস্টার্ড না হয়ে সুইজারল্যান্ডে রেজিস্ট্রেশন করা। তো কোনো একটা কোম্পানি যে দেশে ব্যবসা করছে সেই দেশে রেজিস্ট্রেশন না করে অন্য কোনো দেশে রেজিস্ট্রেশন করছে, এর ফলে কোম্পানির এই দেশে যে বেস সেটা অন্য কোনো দেশে শিফট হয়ে যাচ্ছে। কোম্পানির বেস যে দেশে প্রফিট হচ্ছে সেখানে না হয়ে অন্য কোনো দেশে
সরে যাওয়া, এটাকেই বলা হয় বেস ইরোশন। ট্যাক্সের ক্ষেত্রে এই দুটো টার্ম আসে, বেস ইরোশন আর প্রফিট শিফটিং। এখন যেমনটা বললাম যে এটা পুরো লিগাল, বিশ্বের 190টা দেশের ভেতর একটা এগ্রিমেন্ট করা রয়েছে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের দরুনই এই বেস ইরোশন আর প্রফিট শিফটিং এর ঘটনা ঘটে। এবার আমি একটা ছক তৈরি করি, ভারতীয় একটা কোম্পানি আছে টিসিএস, আমি বোঝার সুবিধার জন্য একটা রিয়েল কোম্পানির নামে নিলাম, ধরলাম টিসিএস। এই টিসিএসটা ভারতীয় কোম্পানি, টিসিএস ভারতে তার ব্যবসা চালাচ্ছে, এই ব্যবসার উপর তার যে প্রফিট হবে সেই প্রফিটের উপর টিসিএস ভারত সরকারকে কর্পোরেট ট্যাক্স দেয়, এটুকু ফাইনাল। এবার টিসিএস ভারতীয় কোম্পানি হওয়ার পাশাপাশি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তার মানে টিসিএস তার সার্ভিস অন্যান্য দেশকেও দেয়। এবার ধরলাম যে টিসিএস তার সার্ভিস দিতে চাইলো সিঙ্গাপুরে। এবার টিসিএস কি করবে, টিসিএস সিঙ্গাপুরে তার নিজের বেস স্থাপন করে না, টিসিএস সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে তার পার্টনার হওয়ার জন্য অফার করে। এবার এই পার্টনারশিপে কি হয়, টিসিএস কিন্তু নিজে থেকে সিঙ্গাপুরে নিজের কোনো বেস তৈরি করছে না, সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানি টিসিএস এর সাথে পার্টনারশিপ করে এই সিঙ্গাপুরে তাদের ব্যবসা চালাবে। সিঙ্গাপুরের একটা কোম্পানি হয়তো জেটসি, এই কোম্পানিটা টিসিএস এর সাথে একটা পার্টনারশিপ করে টিসিএস নাম নিয়ে এই সিঙ্গাপুরে ব্যবসা চালাবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই যে বিজনেস, এই বিজনেসের যে প্রফিট হবে, এই প্রফিটের একটা পার্ট টিসিএস এর কাছে চলে যাবে, যার উপর কোনো রকম ট্যাক্স দেওয়া লাগবে না। আর বাকি যে প্রফিটটা জেটসি কোম্পানির কাছে থাকলো, সেই জেটসি কোম্পানি ওই প্রফিট থেকে সিঙ্গাপুরকে কর্পোরেট ট্যাক্স দিয়ে দেবে। এবার সিস্টেমটা এরকম না হয়ে টিসিএস হয়তো নিজেই এই সিঙ্গাপুরে নিজের একটা বেস তৈরি করলো, মানে নিজেই নিজের সমস্ত দায়িত্ব নিয়ে সিঙ্গাপুরে ব্যবসা করছে। সেক্ষেত্রে তার যে প্রফিট হবে সেই প্রফিট থেকে একটা অংশ সিঙ্গাপুরকে কর্পোরেট ট্যাক্স হিসাবে দিতে হবে, আর বাকি প্রফিটটা টিসিএস ভারতে নিজের কাছে নিয়ে আসবে। এখানে কি হলো, যদি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্যক্তি টিসিএস এর সাথে পার্টনারশিপ করে সিঙ্গাপুরে ব্যবসা করে, সেক্ষেত্রে টিসিএস এর কোনো প্রকার ট্যাক্স সিঙ্গাপুরকে দিতে হবে না। কিন্তু টিসিএস যদি সিঙ্গাপুরে নিজে থেকে ব্যবসা করে, মানে নিজের একটা বেস তৈরি করে, সেক্ষেত্রে ওই প্রফিটের থেকে কিছু পরিমাণ অংশ সিঙ্গাপুরকে ট্যাক্স হিসাবে দিতে হবে। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই সিস্টেমটা ফলো করে। আমি কিছু বড় বড় কোম্পানির নাম বলি, গুগল, ফেসবুক, এরা ভারতে অনলাইন রিচের সার্ভিস দেয়, আর এর পরিবর্তে ভারত থেকে গুগল বা ফেসবুকের যে ইনকাম হয়, যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে কিন্তু এক পয়সাও ভারতকে ট্যাক্স হিসাবে দেওয়া লাগে না। গুগল, ফেসবুক এরা ভারতে কোনো প্রকার ট্যাক্স দেয় না। এর কারণ কি, এর কারণ হলো এই পার্টনারশিপ সিস্টেম। আমাদের মনে হতে পারে এই যারা ইউটিউব ফেসবুকে কাজ করে, মানে ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানায়, তাদের থেকে তো ইউটিউব বা ফেসবুকের ইনকাম হয়, সেক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক তো ভারতে ইনকাম ট্যাক্স দেবে। কিন্তু না, ইউটিউব বা ফেসবুকে ভিডিও কারা বানায়, আমাদের মতন ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি বা কোনো পার্টনারশিপ ফার্ম, তারাই ইউটিউব বা ফেসবুককে ব্যবহার করে নিজেদের রিচ বাড়ায় এবং তার মাধ্যমে তাদের ইনকাম হয়। এবার যারা ইউটিউবার বা যারা ফেসবুক করে, তারা এই বিষয়টা একটু বুঝতে পারবে যে তাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার সময় সেখানে একটা পার্টনারশিপ প্রোগ্রাম এগ্রিমেন্ট করতে বলে। মানে ফেসবুক বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার সময় কোনো একজন ব্যক্তি বা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানিকে ইউটিউব বা ফেসবুকের সাথে পার্টনারশিপ প্রোগ্রামে এনরোল হতে হয়। এই পার্টনারশিপ প্রোগ্রামের অর্থ হলো যে আমি নিজের ইচ্ছায় ইউটিউব বা ফেসবুকের ভেতরে বা ইনস্টাগ্রামের ভেতরে কাজ করছি, আমি যখন খুশি সেখান থেকে বেরিয়ে যেতে পারি। ইউটিউব বা ফেসবুক কিন্তু নিজে থেকে আমাকে ওই কাজে রাখেনি, আমি আমার ইচ্ছায় ওই কাজে ঢুকেছি, যে কোনো সময় আমি ওই কাজ থেকে বেরিয়েও যেতে পারি। ফলে ওইসবের মাধ্যমে আমার যে ইনকাম হচ্ছে তার পুরো দায়ভার আমার, তার কোনো দায়ভার নেই। পার্টনারশিপের এইটা হচ্ছে কন্ডিশন। আমি ভিডিও করব বা আমি পোস্ট দেব, তার মাধ্যমে টোটাল যে ইনকাম হবে সেই টোটাল ইনকামের কিছু পোর্শন আমার থাকবে, কিছু পোর্শন ওই ইউটিউব বা ফেসবুকের থাকবে। ইউটিউব বা ফেসবুকের যে পোর্শন প্রফিট হিসাবে থাকলো, সেই প্রফিট থেকে কিন্তু কোনো পরিমাণ ট্যাক্স ভারতে দেবে না। কিন্তু আমার দিকে যতটা প্রফিট এলো বা আমার দিকে যতটা ইনকাম এলো, আমি যেহেতু ইউটিউব বা ফেসবুকের পার্টনার, সেই হিসাবে আমার ইনকামের ওপর ট্যাক্স ভারত সরকারকে দিতে হবে। তো ওই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ব্যবহার করে আমার যে ইনকাম হচ্ছে, এই ইনকামের উপর সরকারকে আলাদা করে যে ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলা হয় গুগল ট্যাক্স। ধরলাম আমার শুধু ইউটিউব থেকেই ইনকাম হচ্ছে, এবার আমার ইনকামের ওপর আমি কিছু তো একটা ট্যাক্স দেবো, সেটা থাকলো। এর পাশাপাশি আমি এই যে ইউটিউব মানে মাল্টিন্যাশনাল কোম্পানিকে ব্যবহার করে ইনকাম করছি, আর এমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে ব্যবহার করে ইনকাম করছি যে ভারতে কোনো ট্যাক্স দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আগে যে ট্যাক্স দিচ্ছিলাম তার উপরে আরো কিছুটা পরিমাণ ট্যাক্স ভারত সরকারকে আমাকে দিতে হবে। তো ওই যে এক্সট্রা পরিমাণ ট্যাক্স আমি দিচ্ছি, এটাকেই বলা হয় গুগল ট্যাক্স। ধরলাম আমি ইউটিউব থেকে টোটাল যা ইনকাম করে সেই হিসাবে আমার হয়তো 15% ট্যাক্স লাগছে। এবার এই 15% ট্যাক্স দেওয়ার পরেও ভারত সরকার আমাকে বলবে যে আমি যেহেতু ইউটিউব থেকে ইনকাম করছি, ইউটিউব ভারতে কোনো ট্যাক্স দেয় না, সেক্ষেত্রে আমরা তোমার কাছ থেকে 6% এক্সট্রা ট্যাক্স নেবো। তাহলে আমার টোটাল 21% ট্যাক্স ভারত সরকারকে দিতে হবে। এই যে 6% ট্যাক্স,
এটাকেই বলা হয় গুগল ট্যাক্স। এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ইকুয়ালাইজেশন লেভি। তবে এর ক্ষেত্রে নিয়মটা আরো একটু স্পেসিফিক আছে। বলা আছে যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতে কোনো প্রকার ট্যাক্স দেয় না, আমরা যদি তাদের সার্ভিস ব্যবহার করি আর সেই সার্ভিস ব্যবহার করার জন্য আমাদের যদি প্রত্যেক বছর 1 লাখ টাকার বেশি খরচ হয়, সেক্ষেত্রে আমাদের যে ট্যাক্সের পরিমাণ তার উপর আরো 6 থেকে 8% এক্সট্রা ট্যাক্স দিতে হবে। এই 6 থেকে 8% এক্সট্রা ট্যাক্স এটাকেই বলা হবে গুগল ট্যাক্স। ব্যাপারটা হয়তো মাথার উপর থেকে গেল, আমি বোঝাই। সেই ইউটিউব চ্যানেলের কথাই বললাম। ধরলাম আমাদের এই ইউটিউব চ্যানেল রয়েছে, এবার এই চ্যানেলে অ্যাড দেওয়ার জন্য আমাকে ইউটিউবকে কিছু পেমেন্ট করতে হয়। তো ইউটিউবকে এই পেমেন্ট যদি আমি সারা বছর ধরে 1 লাখ টাকার বেশি পেমেন্ট করে দিই, সেক্ষেত্রে আমার বছরে যে টোটাল ইনকাম হবে তার হিসাবে টোটাল যে ট্যাক্সের পরিমাণ তার উপর আরো এক্সট্রা 6 থেকে 8% ট্যাক্স দিতে হবে। ওই এক্সট্রা 6 থেকে 8% ট্যাক্স ওটাকেই বলবো গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লেভি। তো গুগল ট্যাক্সের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এটা 2016 সালে আনা হয় অখিল রঞ্জন কমিটির রেকমেন্ডেশন। তো গুগল ট্যাক্সটা গেল। এবারে বলি গ্লোবাল মিনিমাম ট্যাক্স। গুগল ট্যাক্সের ক্ষেত্রে কি দেখছিলাম, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে দেশে ব্যবসা করছে সেই দেশে কোনো প্রকার ট্যাক্স দিচ্ছে না। ভারত কিন্তু পুরো বিশ্বে বিজনেসের একটা বড় জায়গা। মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতে এসে ব্যবসা করবে, সেখানে ট্যাক্স না দিলে ভারত সরকারের অনেকটা পরিমাণ লস হয়ে যায়, আর ভারত থেকে ওই কোম্পানি প্রচুর পরিমাণে প্রফিটও গেইন করে। শুধু ভারত না, বিশ্বের ভেতর প্রচুর দেশ এরকম আছে যেখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি প্রচুর প্রফিট গেইন করে কিন্তু কোনো প্রকার ট্যাক্স দেয় না। কিসের জন্য দেয় না? ওই যে একটা এগ্রিমেন্ট ছিল, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, এর জন্য। এবার এর থেকে একটু সুরাহা পাওয়ার জন্য 2021 সালে রোমে যে G20 সামিট হয়েছিল, সেখানে OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এই ইনস্টিটিউটের দ্বারা একটা প্রপোজাল দেওয়া হয়। বলা হয় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি তারা যেখানে রেজিস্টার থাকুক না কেন, যে দেশে ব্যবসা করছে সেই দেশ থেকে টোটাল যে প্রফিট হবে সেই প্রফিটের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ওই দেশকে ট্যাক্স হিসাবে দিতে হবে, এবং এই ট্যাক্সের পরিমাণটা বিশ্বের সমস্ত দেশে একই রকম থাকবে। বিশ্বের সমস্ত দেশ এর থেকে কম ট্যাক্স নিতে পারবে না। এটাকেই বলা হয় গ্লোবাল মিনিমাম ট্যাক্স, এবং এর রেটটা রাখা হয় 15%। বলা হয় যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যে দেশে ব্যবসা করবে সেই দেশে অ্যাটলিস্ট 15% ট্যাক্স দিতে হবে। ধরলাম মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতে এসে ব্যবসা করছে, কোনো প্রকার ট্যাক্স দিচ্ছে না। এখন এই গ্লোবাল মিনিমাম ট্যাক্স যদি অ্যাপ্লাই হয়ে যায়, সেক্ষেত্রে ভারত ওই কোম্পানির কাছ থেকে মিনিমাম 15% ট্যাক্স নিতে পারে, এর থেকে বেশিও নিতে পারে। 18, 20, 25, 30, 40 যত খুশি পার্সেন্ট ট্যাক্স নিতে পারে, কিন্তু 15% থেকে কম নিতে পারবে না। সমস্ত দেশ এই প্রপোজালে রাজিও হয়ে যায়, আর 2024 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়। সেই হিসাবে সাউথ আফ্রিকা 2024 সালের ডিসেম্বর মাস থেকে এই গ্লোবাল মিনিমাম ট্যাক্স এটাকে ইম্পোজ করে দেয়। এছাড়া নিউজিল্যান্ড, থাইল্যান্ড, এই দেশগুলো এই 2025 সালের জানুয়ারি মাস থেকে এই গ্লোবাল মিনিমাম ট্যাক্স এটাকে ইম্পোজ করে দেয়। সিঙ্গাপুর বলে যে 2026 সালের প্রথম দিকে আমরা ইম্পোজ করে দেবো। 2024 সালের অক্টোবর মাসে ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে এই ট্যাক্সটাকেও আমরা লাগু করে দেবো, তবে তার জন্য সিস্টেমের ড্রাফটিং চলছে, মানে সিস্টেম কিভাবে কি চলবে তার পুরো সেটআপ তৈরি করছে। আশা করা হচ্ছে আমরাও 2026 সালের প্রথম দিকে এই ট্যাক্সটা লাগু করে দিতে পারবো। এবার ব্যাপারটা এরকম না যে সমস্ত ফরেন কোম্পানি ভারতে কোনো ট্যাক্স দেয় না। প্রচুর কোম্পানি এরকম আছে যাদের বেস ভারতে রয়েছে বা যাদের ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট ভারতে রয়েছে, তারা ভারতকে কর্পোরেট ট্যাক্স দেয়। এখানে একটা নতুন শব্দ শুনলাম, ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট। ফরেন কোম্পানির ভারতে যদি কোনো ব্রাঞ্চ থাকে, যদি কোনো অফিস থাকে, যদি কোনো ফ্যাক্টরি থাকে, ওয়ার্কশপ, মাইন, বিল্ডিং বা সাইট, এই সমস্ত জিনিস যদি ফরেন কোম্পানির ভারতে থেকে থাকে, সেগুলোকেই বলা হয় ওই কোম্পানির ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট। ফরেন যে সমস্ত কোম্পানির ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট ভারতে রয়েছে, তারাই ভারতে কর্পোরেট ট্যাক্স দেয়। যেমন স্যামসাং, ইউনিলিভার, টয়োটা, স্টারবাকস, শাওমি, এই সমস্ত কোম্পানির ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট ভারতে রয়েছে, এই জন্য এই সমস্ত ফরেন কোম্পানি ভারতে কর্পোরেট ট্যাক্স দেয়। কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, গুগল, অ্যাপেল, ফেসবুক, অ্যালফাবেট, এদের কিন্তু ভারতে কোনো ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট নেই, এই জন্য এরা ভারত সরকারকে কোনো ট্যাক্সও দেয় না। এইখানে তোমাদের মনে হতে পারে যে ফ্লিপকার্টের তো শোরুম রয়েছে, ফ্লিপকার্টের বড় বড় অফিস রয়েছে, সেগুলো কিন্তু ফ্লিপকার্টের নিজের রেজিস্ট্রেশন করা না। ভারত থেকে বিভিন্ন ব্যক্তি বা কোম্পানি ফ্লিপকার্টের সাথে পার্টনারশিপ প্রোগ্রাম করে ওই সমস্ত শপ বা দোকানগুলো খোলে, এই জন্যই ফ্লিপকার্টকে ভারতে কোনো ট্যাক্স দিতে হয় না। তো গ্লোবাল মিনিমাম ট্যাক্স এটাও বুঝলাম। আশা করি এতক্ষণ পর্যন্ত কর্পোরেট ট্যাক্সের ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছো। ভারতের ক্ষেত্রে আমি কিছু রিয়েল ডেটা দিই। যেমন ভারতে সব থেকে বেশি কর্পোরেট ট্যাক্স দেয় কে? এখন কোন কোম্পানি ভারত সরকারকে
এক্স্যাক্টলি কত কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তার অ্যাকচুয়াল রেকর্ড কোথাও পাবলিশ করা হয় না, বিভিন্ন সার্ভেতে বিভিন্ন অ্যামাউন্ট দেখা যায়। সেই রকম 2023-24 সালের একটা সার্ভেতে বলা হয়েছিল যে ভারতে সব থেকে বেশি কর্পোরেট ট্যাক্স দেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রি, প্রায় 25,700 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স দিয়েছিল। এছাড়া টিসিএস দিয়েছিল প্রায় 16,000 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স, এইচডিএফসির প্রায় 11,000 কোটি টাকা, ইনফোসিস 9,000 কোটি, এলএনটি 5,000 কোটি টাকা ভারতে কর্পোরেট ট্যাক্স হিসাবে দিয়েছিল। ফরেন কোম্পানির কথা যদি বলি, ইউনিলিভার কোম্পানি সব থেকে বেশি ট্যাক্স দিয়েছিল প্রায় 6,000 কোটি টাকা, স্যামসাং প্রায় 5,000 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স দিয়েছিল, টয়োটা দিয়েছিল প্রায় 450 কোটি টাকা। এরকম তো ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স নিয়ে মোটামুটি এইটুকুই। এইবার উপরে এখানে একটা পয়েন্ট লিখেছিলাম ফাইন্যান্সিয়াল ইয়ার আর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে এই দুটো জিনিস আসে। ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বোঝায় যে আমি যে বছরের জন্য ইনকাম ট্যাক্স জমা দিচ্ছি। যেমন আজকের কথা যদি আমি বলি, এখন 2025 সালের সেপ্টেম্বর মাস, আমি যদি এখন ইনকাম ট্যাক্স জমা দিতে চাই সেক্ষেত্রে আমি পোর্টালে গিয়ে দেখতে পারবো যে আমি কোন বছরের ট্যাক্স দেবো, 24-25-এর নাকি 23-24-এর নাকি 21-22-এর। ফাইন্যান্সিয়াল ইয়ার কাকে বলে? 1 এপ্রিল থেকে 31 মার্চ, এটা যদি 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার হয় সেক্ষেত্রে 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ এই পর্যন্ত হচ্ছে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার। সেই হিসাবে 23-24 ফাইন্যান্সিয়াল আছে, 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আছে। ট্যাক্স দেওয়ার সময় এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি টোটাল কত ইনকাম করেছি, টোটাল কত খরচ করেছি, সেই হিসাবে আমাকে ট্যাক্স দিতে হয়। এখন আমি এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে হয়তো ট্যাক্স ফিল আপ করতে গেলাম, সেখানে গিয়ে আমি এই 24-25-এর জন্য হয়তো ট্যাক্স দেবো। 24-25 সালে আমি টোটাল যত খরচ করেছি সেই হিসাবে ট্যাক্স দেবো, তাহলে এইটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার এই 24-25-এর ট্যাক্স আমি যে বছর দিচ্ছি সেই বছরটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। আমি যদি আজকে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে দিই সেটা কি হবে, সেটা এই 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের ভেতরে চলে আসছে। আমি যে ডেটে ট্যাক্স দিচ্ছি সেটা এই 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের ভেতরে হচ্ছে। তো আমি ট্যাক্স যে ফাইন্যান্সিয়াল ইয়ারে দিচ্ছি সেইটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। যে বছরে ট্যাক্স দিচ্ছি সেটাকে বলে ফাইন্যান্সিয়াল ইয়ার, যে বছরে ট্যাক্স দিচ্ছি সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার গেল, অ্যাসেসমেন্ট ইয়ার গেল। এবার একটা পয়েন্ট আছে ট্যাক্স রেজিম। প্রত্যেক বছর বাজেটের সময় এই ইনকাম ট্যাক্স জমা দেওয়ার কথা বলা হয় এবং প্রত্যেক বছর বাজেটে বিভিন্ন রকমের ট্যাক্স স্ল্যাব আসে। এই যেমন আমি প্রথমে একটা ট্যাক্স স্ল্যাবের কথা বলেছিলাম, 0%, 5%, 10%, 15%, 20%, 25%, এইরকম রেট হয়তো আছে, কিন্তু এই স্ল্যাবটা আলাদা। 0% কত? 0 থেকে 3 লাখ পর্যন্ত ইনকামে 0%, 3 থেকে 7 লাখে 5%, 7 থেকে 10 লাখে 10%। এবার এইটা হয়তো আমাকে রেঞ্জ বলে দিল একটুখানি আলাদা। সামনে 2026 সালের বাজেট আসছে, তো 2026 সালের বাজেটে হয়তো বললো যে 0 থেকে 4 লাখ পর্যন্ত, 4 থেকে 8 লাখ, 8 থেকে 12 লাখ, 12 থেকে 16 লাখ, 16 থেকে 20 লাখ, আর 20 থেকে 24 লাখ, 24 থেকে তারপরে যা আছে তাই। এইরকম একটা রেঞ্জ দিয়ে দিল, এই স্ল্যাবটা বেঁধে দিল। এই স্ল্যাবে হয়তো বললো যে এখানে 0% ট্যাক্স, এখানে 5%, এখানে 10%, 15%, 20%, 25% আর 30%। 2026 সালের বাজেটে হয়তো এইরকম ভাবে ট্যাক্স স্ল্যাবটা বলে দিল, আর 2025 সালের বাজেটে হয়তো এই স্ল্যাবটা বলেছিল। আমি বোঝার সুবিধার জন্য বলছি যে 2025 সালে হয়তো এই স্ল্যাবটা বলেছিল এবং বলা হয়েছিল যে আপনারা এই স্ল্যাবের উপরে বেস করে আপনাদের ইনকাম ট্যাক্স জমা দেবেন। তারপর 2026 সালের বাজেটে গিয়ে হয়তো এই স্ল্যাবটা বলে দিল এবং 2026 সালে গিয়ে হয়তো বললো যে আপনারা চাইলে এই স্ল্যাবেও দিতে পারেন অথবা এই স্ল্যাবেও দিতে পারেন। মানে আপনারা আপনাদের ইনকামকে এই 0, 4, 8, 12, 16 এইভাবে ভাগ ভাগ করেও ট্যাক্স দিতে পারেন অথবা 0, 3, 7, 10, 12 এইভাবে ভাগ ভাগ করেও ট্যাক্স দিতে পারেন। তো এই যে ট্যাক্স স্ল্যাবগুলো আছে এই টোটালটাকে একসাথে বলা হয় ট্যাক্স রেজিম। এটা হলো 25-26-এর ট্যাক্স রেজিম আর এটা হলো 26-27-এর ট্যাক্স রেজিম। 25 সালের বাজেটে যেহেতু এটা বলা হয়েছিল এই জন্য 25-26-এর ট্যাক্স রেজিম, এটা 26 সালের বাজেটে বলা হয়েছে এই জন্য 26-27-এর ট্যাক্স রেজিম। এবার 2026 সালের বাজেটে গিয়ে হয়তো বলা হবে যে আপনারা এইটা অথবা এইটা যে কোনো একটা ট্যাক্স রেজিমে আপনাদের ট্যাক্স ফাইল করতে পারেন। এবার নতুন এইটাতে যদি ফাইল করা হয় সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিম, পুরনো এইটাতে যদি করা হয় সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিম। দুটো টার্ম আসে, ওল্ড ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিম। বাজেটে যখন অ্যানাউন্স করা হয় তখন নতুন যে ট্যাক্স রেজিম সেটাতে যদি ফাইল করা হয় সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিম, আগেরটাতে ফাইল করা হলে ওল্ড ট্যাক্স রেজিম। তো ট্যাক্স রেজিমের ব্যাপারটা গেল। তো ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্সের পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার ছোট ছোট আরো 2-3টে পয়েন্ট বাকি আছে, যেমন পিগোভিয়ান ট্যাক্স, বাইব্যাক ট্যাক্স, অ্যান্টি ডাম্পিং ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, প্রিজাম্পটিভ ট্যাক্স, এইগুলো খুব ছোট ছোট পয়েন্ট। আর এর ভেতরেও আরো 2-3টে পয়েন্ট বাকি রয়েছে, যেমন টিডিএস, সেস আর সারচার্জ। এই 3টে খুব ইম্পর্টেন্ট। তো এই 3টে আর এই ছোট ছোট এইগুলো আমরা এর পরে ক্লাসে গিয়ে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। আজকে আর করছি না, আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরে ক্লাসে গিয়ে টিডিএস, সেস আর সারচার্জ নিয়ে।